Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. তো আমরা WBCS PIQ এর অলরেডি মডার্ন হিস্ট্রি 10টা সেট করে ফেলেছি। আজকে তার 11th সেট। যারা পিডিএফ এর জন্য ভাবছো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যাও এবং সেখানে আমার দেখবে এই পিডিএফগুলো আমি দিয়ে দিই। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। আমরা কিন্তু অ্যানসিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা কর্নারে আমি আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ডিফেন্স লয়ার অ্যাট দ্য আইএনএ ট্রায়ালস অফ 1946? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইএনএ ট্রায়ালও বলা হয় এটাকে বলা হয় রেড ফোর্ট ট্রায়ালও বলা হয়। কি বলা হয়? রেড ফোর্ট ট্রায়াল। কি ছিল এটা? এই ট্রায়ালটা চলেছিল 1945 থেকে স্টার্ট করে। ট্রায়ালটা 1945 নভেম্বর থেকে স্টার্ট করে 1946 পর্যন্ত চলেছিল অলমোস্ট। ক্লিয়ার? এটা কি ছিল? তোমরা সবাই জানো ব্রিটিশ আর্মিতে ইন্ডিয়ানরা ছিল। ইন্ডিয়ানদের মধ্যে কেউ কেউ ক্যাপ্টেনও ছিল। যদি নাম বলি সে নামগুলো তিনটে। আর প্রথমে ব্যাপার এরকম ছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই যে লোকেরা, এটা ব্রিটিশদের ছিল। এরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান উল্টো দিকের পাওয়ারে ছিল, অ্যাক্সিস পাওয়ারে ছিল। ইংল্যান্ড কোন দিকে ছিল? অ্যালাইড পাওয়ারে ছিল, সবাই জানো। তো জাপানের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের আর্মি পাঠানো হয়েছিল, মানে ব্রিটিশ আর্মির মধ্যে ইংলিশ, আমাদের ইন্ডিয়ানরাও ছিল। তো এদের মধ্যে এরা গিয়ে, তোমরা সবাই জানো জাপানে আমাদের নেতাজি সুভাষচন্দ্রর আজাদ হিন্দ ফৌজ ছিল, তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে ইংরেজদের বিরুদ্ধেই লড়াই করে। তাহলে কি হলো? এটা ধোকা দেওয়া হলো না ব্রিটিশকে? তো সেই জিনিসটার জন্য ফর দ্য ট্রিজন মানে ধোকাধাড়ি বলা হয়। ট্রিজনের কারণে কি করা হয়? এদের বিরুদ্ধে ট্রায়াল আনা হয়, মানে কোর্ট মার্শাল। আর্মিতে তোমরা সবাই জানো কোর্ট মার্শাল হয়, সবাই জানো। প্রায় 7,000 আর্মি ছিল যারা এই কাজটা করেছিল। এবার এতগুলো লোকের বিরুদ্ধে তো প্রুফ আনা ইম্পসিবল। সো ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা তিনজনকে দেখলো, নাম তিনটে হলো প্রেম সেহগাল, ইম্পর্টেন্ট, শাহনওয়াজ খান আর গুরবাক্স সিং ঢিল্লো। এই তিনজনের বিরুদ্ধে, এই তিনজন ক্যাপ্টেন ছিল, এই তিনজনের বিরুদ্ধে ট্রায়ালটা আনা হলো। বোঝা গেছে? আলটিমেটলি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আজাদ হিন্দ ফৌজের হয়ে এরা লড়াই করেছিল, তাই এদের বিরুদ্ধে ট্রায়াল হয়েছিল। এটা যখন হয়েছিল তখন পুরো ইন্ডিয়া কেঁপে উঠেছিল। বোঝা গেছে? অনেক জায়গায় নেভিরাও মিউটিনি করে দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা তখনই বুঝে গেছিল যে ভারতে তাদের টাইম শেষ হয়ে এসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার জন্য এদের ডিফেন্স লয়ার হিসেবে বা এদের হয়ে লড়াইয়ের জন্য জওহরলাল নেহেরু 1945 সালে একটা কমিটি গঠন করেন পুনা থেকে। কোথায়? পুনে থেকে ডিক্লেয়ার করেন যে আমরা এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কি করব? ডিফেন্স লয়ার হব। তারা একটা কমিটি গঠন করেছিল। তার মধ্যে ছিল কে? জওহরলাল নেহেরু নিজে ছিলেন, ভুল্লাভাই দেশাই ছিলেন, তেজ বাহাদুর সাপরু ছিলেন, আরও ছিলেন আসাফ আলী ছিলেন। ইনারা সবাই একটা কমিটি তৈরি করেছিলেন। তাহলে ডিফেন্স লয়ার কারা ছিলেন? অল অফ দিস। বোঝা গেল? তাহলে আইনের ট্রায়াল জিনিসটা কি সেটা ক্লিয়ার হলো, এবং কারা ডিফেন্স লয়ার ছিল সেটাও ইনারা ছিলেন। ওকে, তাহলে সবাই ছিলেন এদের আইনের ট্রায়ালদের ডিফেন্স লয়ার। মেন তিনজন অভিযুক্তকে এই তিনজনের বিরুদ্ধে করেছিল ইংরেজরা চালাকি করে। 7,000 জনের বিরুদ্ধে আনতে পারবে না প্রুফ, সেই জন্য এটা করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, স্বামী বিবেকানন্দ লেখার একটি বইয়ের নাম বলো। স্বামী বিবেকানন্দর একটা বইয়ের নাম বলো। কি ছিল? কথা অমৃত, কথামালা ছিল আমাদের বিদ্যাসাগরের। কাজ ছিল? বিদ্যাসাগরের। এ নেশন ইন মেকিং, এটা কার লেখা ছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখেছিলেন এটা। ওকে, বেশ। কথা অমৃত একজন খুব ভালো লিখেছিলেন, মহেন্দ্রনাথ গুপ্ত। কে লিখেছিলেন? এটাও ইম্পর্টেন্ট।
কথা অমৃত লিখেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত। তাহলে পড়ে থাকলো কোনটা? অ্যাজ পার অপশান। অপশানও তোমরা জানো, তাছাড়া কি বর্তমান ভারত। বর্তমান ভারত কার লেখা ছিল? স্বামী বিবেকানন্দ লেখা ছিল। স্বামী বিবেকানন্দ থেকে যদি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয় কী কী পরীক্ষার আগে এসছে, ইনি শিকাগোতে 1893 11 সেপ্টেম্বর, শিকাগোতে 1893 11 সেপ্টেম্বরে যে ওয়ার্ল্ড রিলিজিয়াস কংগ্রেস হয়েছিল সেখানে বক্তৃতা দিয়েছিলেন। কোথায়? অ্যাট শিকাগো। মনে থাকবে, শিকাগোতে বক্তব্য দিয়েছিলেন। এবং এখানে এসে 1897-এর দিকে কি করলেন? 96-97-এর দিকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। ওনার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস উনারকে ডেডিকেট করার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। তাছাড়াও এখান থেকে একটা ইম্পর্টেন্ট রামকৃষ্ণর একটা ওয়ানলি, এটাও ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ মিশনের ওয়ানলি উদ্বোধন বলে দিচ্ছে এটা কি, এটা ওয়ানলি পাবলিকেশন রামকৃষ্ণ মঠের বা রামকৃষ্ণ মিশনের, বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের অনলি পাবলিকেশন এটা, এই উদ্বোধন। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো পয়েন্ট ছিল, তোমাদের বলে দিলাম, পাশাপাশি কে কোন বই লিখেছে সেটাও লিখে দিয়েছি। ক্লিয়ার? বেশ, চলো। এই উদ্বোধনটা কে চালু করেছিলেন? এই স্বামী বিবেকানন্দ চালু করেছিলেন, ওর জন্য বললাম। ওকে, একমাত্র পাবলিকেশন উনি চালু করেছিলেন। চলো পরের প্রশ্ন যাই। 1857 সালের বিদ্রোহের পরপরেই বাংলায় নিচের কোন অভ্যুত্থান ঘটেছিল? আমি এটা এর আগে যখন পড়িয়েছিলাম, আগের কোশ্চেনগুলোতে দেখবে অলরেডি 10টা সেট হয়ে গেছে, ওখানে দেখবে অনেক কিছু দিয়ে দিয়েছে, পুরো হিস্ট্রি রিভিশন হয়েছে, মডার্ন হিস্ট্রি। কোনো প্রয়োজনে এক্সট্রা, যাদের একটু বেস ক্লিয়ার হয়ে আছে, একবার টেক্সট পড়েছো, তারা এমসিকিউ শিফট হয়ে যাও, এইভাবে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? তো আমি এই কথাটা বলেছিলাম যে 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল, গ্রেট রিভল্ট হয়েছিল। এর আগে একটা বিদ্রোহ হয়েছিল, সেটা হলো ইম্পর্টেন্ট বিদ্রোহ হয়েছিল, সেটা হলো সাঁতাল রিভল্ট। সাল কত? 1855-এ। এরপরে ঠিক কি হয়েছিল? এর পরেরটা হয়েছিল নীল বিদ্রোহ। এরপরে হয়েছিল নীল বিদ্রোহ, 1859-এ নীল বিদ্রোহ হয়েছিল। ক্লিয়ার? এই নীল বিদ্রোহ কোথায় হয়েছিল যদি বলা হয়, নীল বিদ্রোহ সম্বন্ধে যদি বলা হয়, তাহলে হয়েছিল, এখানে লিখে দিচ্ছি, চৌগাছা গ্রাম, নদিয়া। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতো? এখানে 3 কাঠিয়া সিস্টেম চলতো। হোয়াট ইজ 3 কাঠিয়া সিস্টেম? 3/20, যেটার জন্য চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী পরে করেছিলেন। এই 3 কাঠিয়া সিস্টেম চলতো, যেখানে বলা হতো আগে কি ছিল, যে তুমি এতটা তোমার জমি আছে, জমিতে যে ফসল উৎপন্ন করবে তার মোর দ্যান 50% ট্যাক্স সরকারের কাছে যাবে। এই 3 কাঠিয়া সিস্টেমে কি বলতো, তোমাকে এটা করতে হবে, ওটা তো করতে হবে, সঙ্গে তোমাকে 20 ভাগের 3 ভাগে, 20 ভাগ করার পর 3 ভাগে তোমাকে কি করতে হবে? নীল চাষ করতেই হবে, মাস্ট। না করলেও তোমাকে লাগবে, চাষ না করলেও তোমাকে ফাইন লাগবে, করলেও তোমাকে লাগবে। তাহলে এমন ব্যাপার হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে কি অবস্থা হয়েছিল, যে এতদিন তো ছিল কি, আমি চাষ করব, সেটাতে যা উৎপন্ন হবে সেটার অনুযায়ী দিব, কিন্তু এতদিন এবার কি হয়েছিল, যে তোমাকে এই চাষটা করতে হবে, করলেও তোমাকে ট্যাক্স দিতে হবে, না করলেও ট্যাক্স দিতে হবে। সেজন্য কৃষকরা এই নীল বিদ্রোহ করেছিলেন। ক্লিয়ার? তাহলে চৌগাছার নদিয়া গ্রামে এটা হয়েছিল। এখানকার ইম্পর্টেন্ট লিডার কে ছিলেন? ইম্পর্টেন্ট লিডার ছিলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, দুজন ছিলেন ইম্পর্টেন্ট লিডার। দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, এনারা ছিলেন। ওকে, এই নীল বিদ্রোহের সঙ্গেই কি যুক্ত? নীল দর্পণ, মনে পড়ছে? নীল দর্পণ, নীল দর্পণ লেখা হলো, দীনবন্ধু মিত্র লিখলেন। তাছাড়াও দ্য হিন্দু প্যাট্রিয়ট, এই যে পত্রিকাটা, এই নীল বিদ্রোহ সম্বন্ধে প্রথম বিরোধিতা শুরু করেছিলেন হিন্দু প্যাট্রিয়ট। ওকে, কার লেখা ছিল হিন্দু প্যাট্রিয়টের? হরিশচন্দ্র মুখার্জির। এটা কার লেখা ছিল? হরিশচন্দ্র মুখার্জি। পুরো নীল বিদ্রোহ আবার তোমাদের রিভিশন করে দিলাম, হরিশচন্দ্র মুখার্জি ছিলেন, লেখা ছিল। ওকে, তাহলে এতগুলো ছিল নীল বিদ্রোহের পয়েন্ট। চলো পরেরটা দেখি। আচ্ছা, পাবনা রাইট কবে হয়েছিল? পাবনা রাইট, পাবনা বিদ্রোহ হয়েছিল 1873 দিকে হয়েছিল এই পাবনা রাইট। এটাও হয়েছিল কি, ল্যান্ড, যে আমাদের জমিদারি সিস্টেম হয়েছিল, জমিদারি সিস্টেমের মধ্যে বা পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্যে তোমরা জানো কৃষকরা প্রচুর পরিমাণে, ওদের খুবই হাল ডাউনগ্রেডেড হয়ে গেছিল, সেই কারণে এই পাবনা রাইটস হয়েছিল। এখানকার যদি লিডার বলো পাবনা রাইটসের,
এখানে লিখছি 1873-তে ঈশানচন্দ্র রয়, বেশ। আর যদি বলো খুদি মোল্লা এরা ছিলেন। এটার আউটকাম কি হয়েছিল বলতো, এখানে বলে দিচ্ছি এটার আউটকাম। এটা হওয়ার পরে, দাঙ্গা হওয়ার পরে একটা ব্রিটিশরা কমিটি তৈরি করেছিল। তারপরে দেখবে ইম্পর্টেন্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এটাও পরীক্ষায় দেয় না। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট কত সালে? 1885 সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়েছিল, এই পাবনা রাইটের পরেই। ওকে, বাকি দেখো এখানে দেওয়া আছে সন্ন্যাসী রিভল্ট। এটা 1773 থেকে শুরু হয়েছিল। কবে সন্ন্যাসী রিভল্ট? 1773 বা 72-73 সময়। এই সন্ন্যাসী রিভল্টের কথা কোথায় লেখা আছে? আনন্দ মঠে লেখা আছে। কার? বঙ্কিমচন্দ্র লেখা আনন্দ মঠে লেখা আছে। আনন্দ মঠটা কত সালে পাবলিশ হয়? 1882 সালে পাবলিশ হয়। এটাও পরীক্ষায় দেয়। সাঁওতাল রিভল্ট তোমাকে এখনই বলে দিলাম 1855। সিধু কানু, চাঁদু ভৈরব সবাই কোথায় হয়েছিল? রাজমহল হিলে। তাহলে এতগুলো পয়েন্ট গেল। তাহলে কোনটা ইমিডিয়েটলি ছিল সেটা বললাম, কোনটা আগে ছিল সেটা তোমাকে বললাম। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার কে ছিল? 1876 সালে তৈরি হলো। কে করেছিলেন? এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ড করেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা ফাউন্ড করেছিলেন। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে বলা হয় কংগ্রেসের প্রিকারসার। ওকে, বেশ। আচ্ছা, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কংগ্রেসের সঙ্গে কবে যুক্ত হলো? 1885-এ ফার্স্ট সেশন হলো। সেকেন্ড সেশনে, কংগ্রেসের সেকেন্ড সেশনে কোথায় হয়েছিল? ক্যালকাটায় হয়েছিল। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মার্জ হয়ে গেল আইএনসির সঙ্গে। বোঝা গেল? আইএনসির সঙ্গে মার্জ হয়ে গেল 1886-এ। মনে থাকবে? বেশ, সুরেন্দ্রনাথ ব্যানার্জির সম্বন্ধে এটা হলো। আর যদি বলি সুরেন্দ্রনাথ ব্যানার্জির সম্বন্ধে, তাহলে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয়, তোমাকে আগে বলেছিলাম, রাষ্ট্রগুরু, ফাদার অফ ন্যাশনালিজম, আর কি বলেছিলাম? আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল। উনি বই লিখেছিলেন এ নেশন ইন মেকিং। ওনার পত্রিকা কি ছিল? বেঙ্গলি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। এতগুলো পয়েন্ট তোমাকে বললাম। ক্লিয়ার হয়েছে? তাছাড়া প্রথম আইসিএস হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু প্রথম আইসিএস থেকে ডিসমিসড হয়েছিলেন। প্রথম উনি প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন, ইম্পেরিয়াল সিভিল সার্ভিস, সেটা থেকে ডিসমিস হয়েছিলেন এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম। ক্লিয়ার হয়েছে? বেশ, বাকি অপশনগুলো দেখি। ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট। বেশ, লালা লাজপত রায় সম্বন্ধে যদি বলি, লালা লাজপত রায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এই লালা লাজপত রায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে যে তৈরি হলো, সেটার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট। মনে থাকবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বলছি সব পরীক্ষায় বারবার রিপিট এসছে। ইনি যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম কি? আনহ্যাপি ইন্ডিয়া। লালা লাজপত বইটার নাম হলো আনহ্যাপি ইন্ডিয়া। বেশ, এই লালা লাজপত রায় আর একটা বই আছে কল টু ইয়ং ইন্ডিয়া। লালা লাজপত রায় তোমাকে অনেক সময় পরীক্ষা দেয় যে আর্য সমাজের মেম্বার ছিলেন কি ছিলেন না? ইয়েস, হি ওয়াজ মেম্বার অফ আর্য সমাজ। ফাউন্ড তো করেছিলেন দয়ানন্দ সরস্বতী, সবাই জানো, কিন্তু উনি একজন মেম্বার ছিলেন। ওকে, আর এই লালা লাজপত রায় 1928 সালে সাইমন কমিশন এসেছিল, মনে করো। সেই সাইমন কমিশনের লাঠিচার্জ 1928 সালে লাঠিচার্জের মাধ্যমে মারা যান। এই লাঠিচার্জের কে ছিল? স্কট আর সন্ডার্স। এই দুজনের বিরুদ্ধেই
কে ভগৎ সিং গুলি চালিয়ে মেরেছিল, মনে পড়ছে? এটারই প্রতিশোধ নেওয়ার জন্য লাঠিচার্জের সময় ইনি মারা যান। বেশ, দাদাভাই নওরোজির কথা যদি বলি, দাদাভাই নওরোজি সম্বন্ধে এর আগেও পড়েছি, আবার বলছি। উনি কি বলে লিখেছিলেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বেশ, ড্রেন অফ ওয়েল থিওরি। বেশ, আর যদি বলা হয় দাদাভাই নওরোজি সম্বন্ধে হয়, রাষ্ট্রগুপ্তার পত্রিকা। বেশ, আচ্ছা 1893-তে ফার্স্ট ইন্ডিয়ান যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হন, ব্রিটিশ পার্লামেন্ট কোন পার্টির টিকিট দিয়ে? লিবারেল পার্টি, মনে থাকবে, লিবারেল পার্টির টিকিট দিয়ে উনি মেম্বার হন। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট ছিল, সবগুলো বলে দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট এলাবোরেট করে দিয়েছি। দেখো একটা কোশ্চেন এগেনস্টে 9 করে তোমাকে 8টা 10টা করে দিচ্ছি। ওকে, মোর দ্যান 1000 এমসিকিউ তোমার এই সিরিজে, 1000 কি 2000 হয়ে যাবে আই থিঙ্ক, যদি গুনতে যাওয়া যায় সেভাবে। এমসিকিউ তোমাদের সলভ হচ্ছে, এটাই বারবার রিভিশন দেবে, এটাই দেখবে, দেখবে বাকি তোমার জিএস মানে মডার্ন হিস্ট্রি তুমি নিজে নিজে কিছুদিন পর দেখতে পাবে মাস্টার হয়ে গেছো। পরেরটা এইভাবে কানেক্ট করে পড়তে হয়। পরের কোশ্চেন কি বলছে? হুইচ ইংলিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মার্ডার্ড বাই কনভিক্ট ইন দ্য আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান নিকোবরে একজনই মারা গেছিলেন, মার্ডার হয়েছিলেন, গভর্নর জেনারেল। অনেক তো ইংরেজ মারা গেছিলেন, কিন্তু গভর্নর জেনারেল একজনই মারা গেছিলেন, সেটাকে লর্ড মায়ো। লর্ড মায়ো ইনি মারা যান। কে মেরেছিলেন? শের আলী আফ্রিদি, বাই শের আলী আফ্রিদি। কি বলা হয়? একজন ওয়াহাবি মুভমেন্টের লিডার ছিলেন বা মেম্বার ছিলেন এই ওয়াহাবি মুভমেন্টের। ওকে, আন্দামান নিকোবরে মারা হয় এনাকে। বেশ, লর্ড মায়োর সম্বন্ধে যদি বলতে চাই, লর্ড মায়ো কি করেছিলেন? প্রথম সেন্সাস স্টার্ট করেছিলেন, যদি অফিসিয়ালি না তবুও সেন্সাস স্টার্ট করেন। আচ্ছা, ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট করেন উনি, ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন ইনি স্টার্ট করেন। ওকে, তাছাড়াও স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উনি ওনার সময় এস্টাবলিশ হয়। তাহলে এতগুলো ছিল মায়োর সম্বন্ধে, উনি মারা গেছেন ওখানে। বেশ, ক্লাইভের সম্বন্ধে তোমরা জানো, উনি একজন ক্লার্ক ছিলেন, পলাশির যুদ্ধ, উনি একজন ক্লার্ক ছিলেন, পলাশির যুদ্ধে উনি জিতলেন। আমি ক্রোনোলজি বলে দিচ্ছি, 1757, দেন উনি চলে গেলেন, চলে যাওয়ার পর উনি আবার ফিরে আসলেন এলাহাবাদ ট্রিটির সময়। এলাহাবাদ ট্রিটি 1765 সালে। এই এলাহাবাদ ট্রিটি যখন আসলো, তখন কি করা হলো? ইনি বাংলায় ডুয়াল গভর্নমেন্ট চালু করলেন, ডুয়াল গভর্নমেন্ট চালু করলেন। ওকে, এই ডুয়াল গভর্নমেন্টের কারণেই বাংলাতে অনেক বড় মহামারী দেখা গিয়েছিল 1770-এর দিকে। তাহলে এটার জন্যই পরবর্তীতে ওয়ারেন হেস্টিংসকে পাঠানো হলো, এবং বাংলায় যে ডুয়াল গভর্নমেন্টটা চালু হয়েছিল সেই ডুয়াল গভর্নমেন্টটাকে এন্ড করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্লাইভের সম্বন্ধে এটা গেল। বেশ, রিপনের সম্বন্ধে যদি বলি, লর্ড রিপনের সম্বন্ধে অনেক কিছু বলা যায়। এই রিপন একটা বলেছিলেন যে আমার ওয়ার্ডে না, আমার কাজে বিশ্বাস রাখো, এই কথাটা বলেছিলেন এই রিপন। রিপনের সম্বন্ধে যদি বলা হয়, ফার্স্ট অফিসিয়াল সেন্সাস উনি স্টার্ট করলেন। অফিসিয়াল সেন্সাস যদি বলা হয় তাহলে উনি করেন। বেশ, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট উনি চালু করেন, ওনাকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির কথা বলা হচ্ছে। বেশ, আর যদি বলা হয় ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট আনলেন, যেখানে লেবারদের কন্ডিশন খারাপ ছিল সেটাকে ঠিক করার চেষ্টা করা ছিল। ইনার সময় ইলবার্ট বিল কন্ট্রোভার্সি হয়। কি হয়? ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। বেশ, আর ইনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা লিটন লাগিয়ে গিয়েছিলেন, ইনি সেটা বন্ধ করেন, রিপিল্ড করেন, মনে থাকবে, ইনি সেটা রিপিল করে দেন। তাহলে এটা গেল
রিপনের সম্বন্ধে। তাহলে কোন গভর্নর জেনারেল মার্ডার হয়েছিল আন্দামান নিকোবরে? আনসার হলো মায়ো। চলো পরের প্রশ্ন। আর্য সমাজ অ্যাট বম্বে আজ ফাউন্ডেড ইন। আর্য সমাজ কোথায় হয়েছিল? বম্বে হয়েছিল, মনে রাখবে। কবে হয়েছিল? 1873-তে, এই সরি 75-এ, মাই মিস্টেক। আর্য সমাজ 1875-এ। কে করলেন আর্য সমাজ? স্বামী দয়ানন্দ সরস্বতী। কে? দয়ানন্দ সরস্বতী, যিনি বলেছিলেন এই আর্য সমাজের ট্যাগলাইন বা কি ছিল? ব্যাক টু বেদাস। ব্যাক টু বেদাস। এটারই লালা লাজপত রায় কে ছিলেন? মেম্বার ছিলেন। ওকে, ব্যাক টু বেদাস এটা বলেছিলেন। সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট 1875-এ আর্য সমাজ বোম্বেতে চালু হলো। 1870 সাল এখানে দেখতে পাচ্ছি। 1870 সালে যদি বলা হয় ইম্পর্টেন্ট কি হয়েছিল? ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে করলেন? বাই কেশবচন্দ্র সেন। ওকে, এটা করলেন। 1876 সালে অনেক কিছু হয়েছিল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, তোমাকে এক্ষুনি বললাম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি করলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বাই এস.এন. ব্যানার্জি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তৈরি করলেন। তাছাড়াও রয়্যাল টাইটেলস অ্যাক্ট এসেছিল লিটনের সময়। এই সময় রয়্যাল টাইটেলস অ্যাক্ট এই সময় হয়েছিল 1876 সালে। ওকে, তাহলে চলো নেক্সট প্রশ্নে যাই। পরের প্রশ্ন, তাহলে আর্য সমাজ কবে ফাউন্ড হলো? 1875-এ। চলো, পার্টিশন অফ বেঙ্গল উইথড্র। তাহলে পার্টিশন অফ বেঙ্গল কবে অ্যানাল্ড হলো বা উইথড্র হলো? তোমাকে বলেছিলাম 1905 সাল। দেখতে পাচ্ছ 1905 সালে কি হয়েছিল? জুলাই মাসে অ্যানাউন্স হয়েছিল। 1905 সালেরই কি হয়েছিল? অ্যানাউন্স হলো। কি অ্যানাউন্স হলো? যে বাংলাকে দুভাগে ভাগ হবে। কি কি? ইস্ট বেঙ্গল আর বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি হবে? ইস্ট বেঙ্গলের ক্যাপিটাল হবে ঢাকা, আর বেঙ্গলের ক্যাপিটাল হবে কি? কলকাতা বা ক্যালকাটা। সে সময় কলকাতা তো না, ক্যালকাটা। বোঝা গেছে? এই দুভাগে ভাগ হবে, এটা বলা হয়েছিল। কার সময় হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গল কার সময় হয়েছিল? কার্জনের সময় হয়েছিল। কার্জনই করেছিল, এবং কার্জন একটা কথা বলেছিল, আই অ্যাম গিভিং ইউ এ মুসলিম স্টেট। এই কথাটা বলেছিল, আই অ্যাম গিভিং ইউ এ মুসলিম স্টেট। এটা ওনার বক্তব্য ছিল। তাহলে 1905 সালে এটা হলো। কি কি বললেন? যে 16ই অক্টোবর ইমপ্লিমেন্টেশন হবে। 16 অক্টোবর। ডেটগুলো মনে রাখবে, যেগুলো ডেট লিখছি পরীক্ষায় দেয়। ইমপ্লিমেন্টেশন ডেট বলা হয়েছিল, যে ইমপ্লিমেন্ট হবে এখানে। ওকে, তাহলে তারপরে 1906 সালে স্বদেশী মুভমেন্ট স্টার্ট হলো। তখনই স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু স্বদেশী মুভমেন্টটা এখান থেকে হয়েছিল। অনেক কিছু বেঙ্গল কেমিক্যাল সব কিছু হলো, বয়কট শুরু করলো, এবং বেঙ্গল কেমিক্যালস এভরিথিং সব কিছু এই 1906 সালে তৈরি হয়েছিল, মনে থাকবে। আর 1911 সালে এটা করেছিল যে দিল্লি দরবার হয়েছিল। 1911 সালে মনে করো দিল্লি দরবার হলো, কুইন মেরি দিল্লি দরবার। এই দিল্লি দরবার কে হয়েছিল? কুইন মেরি এসেছিলেন, কুইন মেরি অ্যান্ড জর্জ ফাইভ, এরা দুজন এসেছিলেন। এবং এসে আসার পর কি করলেন? আসার পর বললেন যে এই পার্টিশন অফ বেঙ্গল বন্ধ করে দেওয়া হলো। ক্লিয়ার? আর একটা বলেছিলেন ইম্পর্টেন্ট, এই দিল্লি দরবারে বলেছিলেন যে ক্যালকাটার ক্যাপিটাল থাকবে না, ক্যালকাটা টু ক্যাপিটাল ট্রান্সফার হয়ে গেল দিল্লিতে। মনে থাকবে, এই দিল্লি দরবারে কথা হয়েছিল। এই দিল্লি দরবার কার সময় হয়েছিল? হার্ডিন্স 2 এর সময় হয়েছিল। হার্ডিন্স 2 এর সময় এই দিল্লি দরবার হয়েছিল। এই হার্ডিন্স 2 এর পরে বম মেরেছিলেন কে ছিলেন মাথা? রাসবিহারী বোস। কে ছিলেন? ঘোষ নয়, রাসবিহারী বোস। ক্লিয়ার? তাহলে 1911 সালে এটা হলো। আচ্ছা, 1909 সাল দেখতে পাচ্ছি এখানে। যদি বলি 1909 সালে কি হয়েছিল? মরলে মিন্টো রিফর্মস হয়েছিল। 1909 সালে কি হয়েছিল? মরলে মিন্টো রিফর্মস। এই মরলে মিন্টো রিফর্মসে কি বলা হলো? মুসলিমদের সেপারেট ইলেক্টোরেট দেওয়া হবে। কি করা হবে? সেপারেট ইলেক্টোরেট ফর
মুসলিমস, কারণ মুসলিম লীগ দেখো 1906 সালে তৈরি হলো, তাদের ডিমান্ডই ছিল এই মুসলিমসদের জন্য সেপারেট ইলেক্টোরেট তৈরি করা। আর একটা ইম্পর্টেন্ট ছিল ওই 1909 সালে পার্লামেন্টারি রিফর্মসে যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম ইন্ডিয়ান ঢুকলো, নাম কি? এস.পি. সিনহা, সত্যেন্দ্র প্রসাদ সিনহা ফার্স্ট ইন্ডিয়ান ঢুকলেন। পরীক্ষায় দেয় এগুলো সবগুলোই, পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় আমাদের ডাব্লিউবিপিএসসি জিজ্ঞেস করেছে, বিসিএসসিও জিজ্ঞেস করেছে, দেখবে রিপিট পাবে। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট বললাম। আনসার কি হবে? পার্টিশন অফ বেঙ্গল কবে অ্যানাল্ড হলো? 1911 সালে। চলো পরের প্রশ্ন। ইন হুইচ ইয়ার দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া শিফটেড? দেখো এক্ষুনি বললাম তোমাকে, এক্ষুনি কোশ্চেন দিয়ে দিয়েছে, 1911 সালে। 1911 সাল। ওকে, তাহলে 1911 সাল বললাম, 5 সাল বলে দিলাম, আগের গল্পটাই বললাম 1931 সালে এটা বলা হলো, কিন্তু 1931 সালে ইনঅ্যাগুরেট কে করলেন? এই নতুন ক্যাপিটালের উদ্বোধন কে করলেন 1931 সালে? আরউইন। এটাও তোমার পরীক্ষায় দিয়েছিল, বাই লর্ড আরউইন। এই 1931 সালে কি হয়েছিল? গান্ধী ইরউইন প্যাক্ট হয়েছিল। যদি আরো বলা হয়, গান্ধী ইরউইন প্যাক্ট হলো এই 1931 সালেই। ভগৎ সিং, রাজগুরু সুখদেব, এই তিনজনকে কি করা হলো? ফাঁসি দেওয়া হলো। এই 1931 সালেই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হলো। প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে কেউ জয়েন হননি, কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি জয়েন হয়েছিল কংগ্রেসের হয়ে। প্রথম রাউন্ড টেবিল কংগ্রেসে এবং তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল জানো। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কেউ জয়েন হননি কংগ্রেসেরা। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস জয়েন হয়েছিলেন। এই গান্ধী ইরউইন প্যাক্ট সাইন হয়ে যাওয়ার পরেই উনি জয়েন হতে গেছিলেন ওখানে। তখন মনে করো 1930 সালে সিডিএম, সিভিল ডিসএবলড মুভমেন্ট স্টার্ট হয়ে আছে। সেখানে বারবার বলা হচ্ছে যে গান্ধীকে নিয়ে আসো, কংগ্রেস যেহেতু বড় একটা পার্টি, সেজন্য বলা হচ্ছিল যে তাদেরকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। সেই জন্য গান্ধীজির সঙ্গে একটা প্যাক্টে আসা হলো, কি? গান্ধী ইরউইন প্যাক্ট। আসার পরে ওনার অনেক কিছু, যাই হোক, ক্লজ ছিল, ক্লজগুলো এখানে বলছেন, অনেক বড় হয়ে যাবে। এটা সাইন করার পর ইনি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে জয়েন হতে গেছিলেন। সিডিএম চলছিল এখানে, মানে পজ করে গেলেন যে ঠিক আছে পজ থাকবে আপাতত। ওখানে গিয়ে দেখলেন যে উল্টো কেস। ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড 1934 সালে এসেছিল, মনে করো কাস্ট সিস্টেম, মানে হিন্দুদের মধ্যেও এবার কাস্ট সিস্টেমের বেসিসে সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা হবে। এতদিন ধর্মের বেসিসে হচ্ছিল, এবার সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হচ্ছে কাস্টের অনুযায়ী, যেটা বি.আর. আম্বেদকরের অনেক দিনের দাবি ছিল যে এই বেসিসে হোক। কারণ উনি স্কুল লাইফে বা বাকি জায়গাতে উনি এই জিনিসটা করেছিলেন। এখনও তো আমাদের ইন্ডিয়াতে সেই জায়গাটা, কাস্ট সিস্টেমটা অনেক রকমভাবে প্রিভেল করে আছে স্বাধীনতার এত বছর পরে। তো উনি চেয়েছিলেন যে আমাদের প্রতিনিধি শুধু আমরাই বাছাই করব, সেপারেট ইলেক্টোরেট মানে তাই সবাই জানো। তো সেই জন্য গান্ধীজি রাজি হননি, এসে আবার সিভিল ডিসএবলড মুভমেন্ট বা সিডিএম রিলঞ্চ করেন এবং ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। যাই হোক, এত কথা বললাম বেশ। 1947 সালে দেখো, 1947 সাল আছে, তোমরা সবাই জানো 1947 সালে আমাদের ক্লিমেন্ট অ্যাটলি কে 1947 সালে বলে দিচ্ছি, ক্লিমেন্ট অ্যাটলি বললেন যে ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। ক্লিমেন্ট অ্যাটলি কবে করলেন? ফেব্রুয়ারি মাসে। ওকে, তারপরে এখানে খুব প্রবলেম চলছিল। মাউন্ট ব্যাটেনকে 1947 সালে, কিন্তু এগুলো 46 না, এই মাউন্ট ব্যাটেনকে গভর্নর জেনারেল হিসেবে পাঠালেন ইন্ডিয়াতে। মাউন্ট ব্যাটেন এসে 3 জুনে 1947 সালে, 3 জুনে, সব 47 একই সালের জন্য লিখছি না, 3 জুন 1947 সালে কি করলেন? ব্রেকডাউন প্ল্যান বললেন, বা ব্রেকডাউন প্ল্যানের কথা বলা হলো যে দুটো নেশন তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এটারই রয়্যাল অ্যাসেন্ট কবে পেল? 18 জুলাই। ব্রিটিশে তো পাস করাতে হবে, ব্রিটিশে 18 জুলাই 1947 সালে রয়্যাল অ্যাসেন্ট পেল। এবং ফাইনালি 15 আগস্ট 1947 সাল কি হয়ে গেল? দেশ স্বাধীন হলো, দুটো নেশন তৈরি হলো। 14 আগস্ট পাকিস্তানের লিবারেশন ডে, 15 আগস্ট ইন্ডিয়ার। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। 19 শতকের দ্বিতীয় অর্ধে নিম্নলিখিতের মধ্যে কে একটি জাতীয় কাগজ, একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যায়ামাগারের প্রতিষ্ঠা করেছিলেন?
এবং ইনাকে ন্যাশনাল মিত্র বলা হতো। নাম কি? নবগোপাল মিত্র। ইনাকে ন্যাশনাল মিত্র বলা হতো। কি বলা হতো? ন্যাশনাল মিত্র। এখানে দেখতে পাচ্ছ সত্যেন্দ্রনাথ ট্যাগর। সত্যেন্দ্রনাথ ট্যাগর ফার্স্ট ইন্ডিয়ান যিনি আইসিএস করেছিলেন, জয়েন করেছিলেন। ফার্স্ট ইন্ডিয়ান ইম্পেরিয়াল সিভিল সার্ভিস। এটা আইসিএস থেকে আইএস কে করেছিলেন সবাই জানো? কে করেছিলেন? এটা এখন আইসিএস আছে না আইএস আছে? এটা আইএস আছে। এটা কে করেছিলেন? এটা স্যার বল্লভভাই প্যাটেল। কে করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ক্লিয়ার হলো? তাহলে আনসার কি হলো? নবগোপাল মিত্র। খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল পেপার, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল জিমনেজিয়াম সবগুলো উনি করেছিলেন। চলো পরের প্রশ্ন। দ্য ট্রাইবাল রেবেলিয়ন এগেইনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ উলগুলান। উলগুলান কে করেছিলেন? উলগুলান কাদেরকে বলা হয় বলেছিলাম? হুল সাঁওতালদের বলা হয়, উলগুলান মুন্ডাদের বলা হয়। তাহলে মুন্ডা বিরসা মুন্ডা। মনে থাকবে? এটা পরীক্ষায় বারবার রিপিট করে। এখান থেকে 2-3টা পয়েন্ট তোমাদের জিজ্ঞেস করে খুব, সেগুলো বলে দেবো। এই মুন্ডা রিভল্ট কবে হয়েছিল? বিরসা মুন্ডা কি করেছিলেন? মুন্ডা রিভল্ট করেছিলেন। তোমরা সবাই জানো মুন্ডা রিভল্ট কত সালে হয়েছিল? 1899-এ। কোথায় হয়েছিল? ছোট নাগপুর প্ল্যাটু। কোথায় হয়েছিল? ছোট নাগপুর। ছোট নাগপুরে হয়েছিল। বেশ, লিডার কে ছিলেন সেটা বলে দিয়েছি। ইনাদের এই মুন্ডা রিভল্টের সঙ্গে কি আছে? টার্ম রিলেটেড খুঁতকাঠি সিস্টেম। হোয়াট ইজ খুঁতকাঠি সিস্টেম বা খুঁতকাঠি সিস্টেম? যাই হোক, খুঁতকাঠি সিস্টেম বা খুঁতকাঠি সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে কি হতো? এই যে ট্রাইবাল লোকেরা ছিল, এই ট্রাইবাল লোকেরা ছোটনাগপুরে কি হতো? তাদের এক ধরনের রাইটস দেওয়া ছিল। ওকে, তারা সেখান থেকে ফরেস্ট রিসোর্স ইউজ করতো এবং নিজেদের মতো অনেক কিছু ওরা নেচারকে পূজা করতো এবং যতটুকু প্রয়োজন ততটুকু ওখান থেকে নিয়ে নিজের জীবন ধারণ করতো। আমি মোরালিস ভাই বললাম। এই খুঁতকাঠি সিস্টেম ওরা এনজয় করতো। এটা পরবর্তীতে কি হলো? দিখু, দিখিউ বা দিখু, এই যে টার্মটা, এটা কি? এটা মানে হলো আউটসাইডার। এরা জমি এনক্রোচ করতে লাগলো ইন্ডিয়ানদের, মানে এখানকার। এটার বিরুদ্ধেই, দিখুদের বিরুদ্ধেই কি করেছিল? এরা রিভল্ট দেখিয়েছিল। ক্লিয়ার হলো? তাহলে আনসার কি হলো? বিরসা মুন্ডা। এখান থেকে দিখু কি জিনিস এগুলো সব তোমাদের বলে দিলাম। ওকে, চলো পরেরটা। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন? তোমাকে এক্ষুনি বলে দিলাম, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870 সালে। দেখো প্রথম দিকের কোশ্চেনে বলেছিলাম কে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন। এটা ব্রাহ্ম সমাজের একটা লিবারেল ফর্ম ছিল। কি ছিল? ব্রাহ্ম সমাজের লিবারেল। ব্রাহ্ম সমাজ তোমরা জানো অনেকবার ভেঙেছে। এটা লিবারেল ফর্ম ছিল। লিবারেল লোক ছিল মানে ওপেন, উদার, ওপেন ছিলেন। ওকে, অত বেশি রিজিড ব্যাপার ছিল না, লিবারেল ফর্ম ছিল। এটা পরবর্তীতে ভেঙে যায়। কেশবচন্দ্র সেন উনার মেয়ের বিয়ে একটা জলপাইগুড়ি বা সরি কোচবিহারের একটা রাজার সঙ্গে দিয়েছিলেন, বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছিলেন, সেজন্য এইটাও ভেঙে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার এটা কি? ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন 1870 সালে কে করেছিলেন? কেশবচন্দ্র সেন করেছিলেন। ওকে, বা এটা লিবারেল ফর্ম বা সেকুলার সাইড বলতে পারো ব্রাহ্ম সমাজের। বেশ, আর যদি এখান থেকে বলি দেবেন্দ্র, আচ্ছা রামমোহন রায় সম্বন্ধে তোমরা সবাই জানো। ইন্ডিয়ান রেনেসার বলা হয়, মর্নিং স্টার বলা হয়, ইন্ডিয়ান রেনেসার, এই সব কিছু বলা হয় ইনাকে। সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী, মিরাতুল আকবর, মিরাত উল আকবর। বেশ, এনার সম্বন্ধে যদি বলা হয়। আর আচ্ছা সতী প্রথা তো সবাই জানো, সতী সিস্টেম ব্যান করেছিলেন 1829-এ বেন্টিং এর সময়। বেশ, ইনার এফোর্টেই হয়েছিলেন। বেশ, আর যদি বলা হয় ইনার সম্বন্ধে, প্রিসেপ্ট অফ জিসাস, প্রিসেপ্ট অফ জিসাস লিখেছিলেন। গিফট টু মনোথেইস্ট, গিফট টু মনোথেইস্ট। ইনাকে যে রাজা টাইটেলটা দিয়েছিলেন, এই রাজা টাইটেলটা কে দিয়েছিলেন? আকবর দ্বিতীয়। এবং আকবর দ্বিতীয় এনাকে রাজা টাইটেলটা দেওয়ার পরে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন এবং ইনি 1833-তে ইংল্যান্ডেই মারা যান। মনে থাকবে? ইনি ফার্স্ট অ্যাম্বাসেডর, প্রথম অ্যাম্বাসেডর ছিলেন ইংল্যান্ডের, ফার্স্ট অ্যাম্বাসেডর। সেকেন্ড ছিলেন কে?
সেকেন্ড ছিলেন দাদাভাই নৌরোজি, কিন্তু এটা আনঅফিসিয়াল, কিন্তু ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডর কে ছিলেন? এই রাজা রামমোহন রায়। এতগুলো বললাম। বেশ, পরে যদি এখান থেকে কিছু পাই সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় তোমাকে এক্ষুনি বললাম সোমপ্রকাশ, আচ্ছা এখানে লিখে দিই সোমপ্রকাশ, কথামালা এক্ষুনি বললাম, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, মানে উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন তো নয়, উইডো রিম্যারেজ করেছিলেন, উইডো রিম্যারেজ অ্যাক্ট ইনার এফোর্টে এসেছিল 1856, মনে থাকবে। ইনাকে বলা হয় ট্র্যাডিশনাল মডার্নাইজার। কি বলা হয় ইনাকে? ইনাকে বলা হয় ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছিলেন একজন হিস্টোরিয়ান। নাম কি ট্র্যাডিশনাল মডার্নাইজার যিনি বলেছিলেন? এটা বারবার রিপিট করেছিলাম। ট্র্যাডিশনাল মডার্নাইজার কে বলেছিলেন? অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী বলেছিলেন। তাহলে আনসার তোমার কি? কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন 1870 সালে। চলো পরের প্রশ্ন। হোয়ার ডিড দ্য থিওজফিক্যাল সোসাইটি এস্টাবলিশড ইটস হেডকোয়ার্টার ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কোথায় এটা হয়েছিল? তাহলে বলো, থিওজফিক্যাল সোসাইটি অ্যাকচুয়ালি হয়েছিল 1875 সালে নিউ ইয়র্কে, মনে থাকবে। ইন্ডিয়াতে এসেছিল 1882 সালের দিকে। হেডকোয়ার্টার কোথায় করলেন? মাদ্রাজের অ্যাডেয়ারের। মাদ্রাজের অ্যাডেয়ার কোথায়? মাদ্রাজ। এইখানে থিওজফিক্যাল সোসাইটি কে তৈরি করেছিলেন? ম্যাডাম ব্লাভাৎস্কি, ব্লাভাৎস্কি অ্যান্ড ওলকট, ইনারা তৈরি করেছিলেন। ওকে, তাহলে আনসার কি হবে? থিওজফিক্যাল সোসাইটির হেডকোয়ার্টার কোথায় ছিল? অ্যাডেয়ারে, ইন্ডিয়াতে। ক্লিয়ার হচ্ছে? মাদ্রাজে ছিল। পরেরটা, হুইচ অন অফ দ্য ফলোইং নিউজ পেপার জার্নালস আজ ফ্রম মহারাষ্ট্র? মহারাষ্ট্র থেকে কোনটা হয়েছিল? তাহলে মহারাষ্ট্র থেকে কোনটা হয়েছিল বলো? ক্রান্তি। কি? ক্রান্তি হয়েছিল মহারাষ্ট্র থেকে। ওকে, কত সালে পাবলিশ হয়েছিল? 1927 সালে। জাগলেকার কে পাবলিশ করেছিলেন? পাবলিশারের নাম বলছি, জাগলেকার, ঘাটে, এনারা পাবলিশ করেছিলেন। ওকে, ক্রান্তি মনে থাকবে। বেশ, সন্ধ্যা দেখতে পাচ্ছ, সন্ধ্যা তো খুব ইম্পর্টেন্ট। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, ইনি লঞ্চ করেছিলেন। তাহলে আনসার কি হলো? মহারাষ্ট্র থেকে কোনটা ছিল? ক্রান্তি ছিল, মনে থাকবে। চলো পরেরটা, দাদাভাই নৌরোজি, আচ্ছা নৌরোজি দ্বারা উত্থাপিত ড্রেন অফ ওয়েল থিওরি বিশদভাবে ব্যাখ্যা কে করেছিলেন? উনি ড্রেন অফ ওয়েল থিওরি দিয়েছিলেন মনে করো, কিন্তু এটা বিশদভাবে আরো দারুণভাবে ব্যাখ্যা করেছিলেন একজনকে, এম জে রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, ইনি বিশদভাবে ব্যাখ্যা করেছিলেন। ওকে, এম জে রানাডে সম্বন্ধে যদি বলি, ইনি পুনা সার্বজনিক সভা তৈরি করেন। কি? পুনা সার্বজনিক সভা করেন কত সালে? 1870-এর দিকে। দিকে ইনি পুনা সার্বজনিক সভা করলেন। আর একটা করেছিলেন, ইনি ফাউন্ডার ছিলেন উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন 1861-এর দিকে। ক্লিয়ার? তাহলে ড্রেন অফ ওয়েল থিওরি কে প্রোপাউন্ডেড করলেন? দাদাভাই নৌরোজি। কিন্তু এলাবোরেট কে করেছিলেন? এলাবোরেট তোমাকে জিজ্ঞেস করেছে, কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন? তাহলে আনসার এম জি রানাডে। ওকে, চলো বিজি তিলকের সম্বন্ধে বলি। বিজি তিলক তো এর আগেও বলেছি বারবার, আবার রিপিট করছি। দেখো এখানে বিজি তিলক হবে, আর জি তিলক হয়ে গেছে, এটা বিজি তিলক হবে। ওকে, এটা বিজি তিলক হবে। বিজি তিলকের সম্বন্ধে যদি বলি, উনি মারাঠা পত্রিকা বলছি, মারাঠা আর কেশারি করেছিলেন। বেশ, গণপতি ফেস্টিভ্যাল চালু করেছিলেন।
গণপতি আর শিবাজি। গণপতি করেছিলেন 1893-তে, শিবাজি 1895-96-এ চালু করেছিলেন। বেশ, বিজি তিলককে যদি বলা হয় হোম রুল, ইন্ডিয়ান হোম রুল লীগ চালু করেছিলেন 1916। বেশ, আর ইনার সম্বন্ধে যদি বলা হয় গীতা রহস্য বই লিখেছিলেন, আর্কটিক হোম অফ বেদাস লিখেছিলেন, বেশ। আর যদি বিজি তিলকের সম্বন্ধে বলি আমরা, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়। কে বলেছিলেন এটা? বাই চিরল বলেছিলেন, ভ্যালেন্টাইন চিরল বলেছিলেন। মনে থাকবে? তাহলে আনসার হলো এটা। আচ্ছা, ফিরোজ শাহ, জিকে গোখলে যদি বলা হয় জিকে গোখলের সম্বন্ধে, দেখো জিকে গোখলের সম্বন্ধে যদি বলি, জিকে গোখলে মেন্টর ছিলেন গান্ধীজির এবং জিন্নার, গান্ধী অ্যান্ড জিন্না, মহাত্মা গান্ধী এবং জিন্নার মেন্টর ছিলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি উনি তৈরি করেছিলেন, ইন্ডিয়ান সোসাইটি তৈরি করেছিলেন ইনি কত সালে? 1905 সালে। উনি একটা পত্রিকা লিখেছিলেন, পত্রিকার নাম হলো হিতবাদা, হিতবাদা, এটা পত্রিকা ছিল। ওকে। যদি ফিরোজ শাহ মেহতা সম্বন্ধে বলি, ফিরোজ শাহ মেহতা ইনি আনক্রাউন্ড কিং অফ, ইনাকে বোম্বে বলা হয়, খুব ইনফ্লুয়েন্সিয়াল মডারেট লিডার ছিলেন, ইনফ্লুয়েন্সিয়াল, আনক্রাউন্ড কিং অফ বোম্বে। ওকে। তাছাড়াও ইনার সম্বন্ধে আরও যদি বলা হয়, ইনি বোম্বে ক্রনিক্যাল স্টার্ট করেছিলেন। কি? বোম্বে ক্রনিক্যাল, বোম্বে ক্রনিক্যাল ইনার সঙ্গে রিলেটেড। তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ড করেছিলেন, ফাউন্ডেড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার হয়েছে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইনি ফাউন্ড করেছিলেন। চলো পরেরটা, তাহলে আনসার কি হলো? এলাবোরেট করেছিলেন এমজি রানা রায়। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বলো, ফাউন্ডার প্রেসিডেন্ট বলা আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে হলো? 1885-এ। কোথায় হলো? বোম্বে হলো। বোম্বের কোথায়? বোম্বের কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, এই কলেজে হয়েছিল। কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন। 1885-এ হলো। কার সময় হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ডাফরিনের সময় হলো। কে করলেন? এও হিউম, এনাকে বলা হয় ফাদার অফ আইএনসি, ফাদার অফ আইএনসি। এই ডাফরিনি কংগ্রেসকে বলেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি, মাইক্রোস্কোপিক মাইনরিটি। ওকে। এস এন ব্যানার্জি বলে দিয়েছি, জিকে গোখলে বললাম, এও হিউমও তোমাকে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা, হু অ্যামং দ্য ফলোয়িং কমিউনিটিজ অপোজ দ্য ইলবার্ট বিল ভিগোরাসলি? নিম্নলিখিত সম্প্রদায়ের মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন? কার সময় এসেছিল ইলবার্ট বিল? 1883-র দিকে এসেছিল ইলবার্ট বিল। কত সালের দিকে? 1883-এ এসেছিল। কি বলা ছিল? যে ভারতীয় জাজেরা ব্রিটিশদেরও, মানে সাদা চামড়া মানুষদেরও কি করতে পারে? ট্রায়াল নিতে পারে, এটা বলা ছিল। এতে সাদা চামড়া মানুষরা কি করেছিল? এটা বিরোধিতা করেছিল। কি করে কালো চামড়া মানুষরা, মানে ভারতীয়রা, আমাদের সাদা চামড়া মানুষ, আমরা খুব উঁচু জাতের মানুষ, আমাদের ট্রায়াল নিতে পারে, এটার বিরোধিতা করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে কারা করেছিলেন? অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। আনসার, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কি করেছিলেন? এটার বিরোধিতা করেছিলেন। কার সময় ছিল ইলবার্ট বিল? রিপনের সময় এসেছিল। মনে থাকবে? এই রিপনের সময় এটা এসেছিল। এটা কে করেছিল? অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিরা এর বিরোধিতা করেছিলেন। ক্লিয়ার? এটা
যদিও আরও ডিটেলে গেলে পরে ভারতীয়দের কিছুটা ফেভারে ছিল, কিছুটা এসেছিল, কিন্তু এটা মূল মুদ্রা হয়ে গেছিলো এই ব্রিটিশদের বা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের, এটাই যে কী করে ওরা আমাদের এই নিতে পারে, ট্রায়াল করতে পারে, সেটা ওনারা মেনে নিতে পারেনি। ক্লিয়ার? যাদের উপর এতদিন ধরে রাজ করেছে তারা কি করে তাদের ট্রায়াল করতে পারে। চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আজ মাউথপিস অফ লিবারেল। লিবারেলদের মাউথপিস কি ছিল? লিবারেলদের মাউথপিস মানে লিবারেলদের মুখপত্র কি ছিল? আচ্ছা এখানে নেতা হয়ে গেছে লিডার, লিডার এটা পত্রিকার নাম। হ্যাঁ, লিডার পত্রিকার নাম, মানে কোন একটা পত্রিকা তোমাকে নাম বলতে হবে যেটা লিবারেলদের মাউথপিস ছিল। আনসার এই লিডার, এই লিডারই ছিল লিবারেলদের মাউথপিস। মনে থাকবে? বাকি তোমরা সবাই জানো, যতগুলো পত্রিকা দেখতে পেয়েছো, সন্ধ্যা দেখতে পেয়েছো, যুগান্তর দেখতে পেয়েছো, সঞ্জীবনী দেখতে পেয়েছো, হিন্দু প্যাট্রিয়ট দেখতে পেয়েছো, সবগুলো কি ছিল? লিবারেল ছিল না, এক্সট্রিমিস্টদের তাদের পত্রিকা ছিল, কিন্তু লিবারেলদের ছিল কি? এই লিডার। ক্লিয়ার? এই লিডার কে করেছিলেন? মদন মোহন মালব্য। মনে থাকবে, ইম্পর্টেন্ট, মদন মোহন মালব্য এটার করেছিলেন। ইয়ং ইন্ডিয়া তোমরা সবাই জানো, ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধীর। ওকে, বেশ। এখান থেকে নিউ ইন্ডিয়া দেখতে পাচ্ছি, নিউ ইন্ডিয়া দুটো হয়েছিল। হ্যাঁ, একটা ছিল উইকলি, নিউ ইন্ডিয়া দুখানা ছিল, একটা ছিল উইকলি, একটা ছিল ডেলি। উইকলি আর ডেলি নিউ ইন্ডিয়ার সঙ্গে অনেকে যুক্ত। তোমাকে প্রথমে বললাম, একটু আগে দেখবে লালা লাজপত রায়ের কথা বলেছিলাম আমি, এই বিপিন চন্দ্র পালের সময়। উইকলি বালাটা কে করেছিলেন? বিপিন চন্দ্র পাল করতেন, বিপিন চন্দ্র পাল। আর ডেলি বালাটা কে করতেন? অ্যানি বেসান্ত। যে অ্যানি বেসান্ত আইএনসির ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, যিনি হোম রুল লীগ তৈরি করেছিলেন। কবে হয়েছিল এটা? 1817 সালে হয়েছিল, আইএনসির ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট। ওকে, এখান থেকে আরও পয়েন্টগুলো দেখতে পাচ্ছ। ফ্রি প্রেস জার্নাল ইম্পর্টেন্ট খুব, এস সদানন্দ, এস সদানন্দ বা সদানন্দ এটা ফাউন্ড করেছিলেন, এস সদানন্দ। ক্লিয়ার? তাহলে আনসার কি হলো? এটার আনসার হলো লিডার। ওকে, পরের প্রশ্ন চলো। বলো নীল দর্পণের কথা, তোমাকে প্রথমে শুরুতেই বলেছিলাম নীল দর্পণ ইন্ডিগো রিভল্টের সঙ্গে যুক্ত, 1859। এই নীল দর্পণ কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র লিখেছিলেন। দীনবন্ধু মিত্র লিখেছিলেন, সেটাকে ট্রান্সলেট কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা ইনি ট্রান্সলেট করেছিলেন, ট্রান্সলেটেড বাই, ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। এবং প্রশ্ন তোমাকে ওটাই দিয়েছে যে কে ট্রান্সলেট করেছিল, তার আনসার কি হবে? মাইকেল মধুসূদন দত্ত। এবং সবথেকে ইম্পর্টেন্ট কি, কার নামে এটা হয়, পাবলিশ হয়? জেমস এভারেট লংসের নামে পাবলিশ হন, ইনার নামে পাবলিশ হয়। ওকে, ইনাকে ফাইনও করা হয় তখনকার সময় 1000 টাকা। ব্রিটিশ ছিলেন, তারপরেও নীল বিদ্রোহ সম্বন্ধে এটা করেছিলেন, 1000 টাকা ফাইন করা হলো। এই 1000 টাকা ফাইন দিয়ে আমাদের একজন ল্যান্ডলর্ড বা রাইটার ছাড়িয়েছিলেন, কে? কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ, জিনার বইয়ের নাম হলো হুতুম প্যাচার নকশা। ইনি ওনাকে ছাড়িয়েছিলেন। তো এখানকার আনসার কি হলো? মাইকেল মধুসূদন দত্ত। এই নীল দর্পণ মানে ইন্ডিগো রিভল্টের সঙ্গে যুক্ত, তোমাকে বলেছি 1859-এ। ওকে, পরেরটা। প্রার্থনা সমাজ কে করেছিলেন? প্রার্থনা সমাজ করেছিলেন আত্মারাম পাণ্ডুরাঙ্গ। মনে থাকবে, এগুলো ফ্ল্যাট কোয়েশ্চেন। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরাঙ্গ ফাউন্ড করেছিলেন। কোথায় করেছিলেন? সাল কত? প্রার্থনা সমাজ 1867-এ করেছিলেন। কোথায়? বোম্বেতে। বোম্বেতে ফাউন্ড করেছিল, এগুলো দেখে নিবে। আত্মারাম পাণ্ডুরাঙ্গ বোম্বেতে করেছিল। মহাদেব গোবিন্দ রানাডার সম্বন্ধে তোমাকে বললাম, উইডো ইমেজ অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, তারপর ড্রেন অফ অয়েল থিওরির সেটাকে এক্সপ্লেন করেছিলেন এই এমজি রানাডে, এগুলো বলে দিয়েছি। রাজা রামমোহন রায় সম্বন্ধে বলেছি। কেশবচন্দ্র রায় সম্বন্ধে কি বললাম? 1870-তে ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন তৈরি করলেন।
বলে দিয়েছি, ক্লিয়ার? তাহলে সবগুলোই বলে দেওয়া আছে। তাহলে আনসার কি হলো? আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, এই ভিডিওতে বলেছি তাই রিপিট করছি না। ওকে, আমি অন্য ভিডিওতে বললে পারো, এই ভিডিওতে আমি রিপিট করি। আমি যে ভিডিওতে বলে দিই একবার, সেই ভিডিওতে খুব কম রিপিট করি, কারণ ভিডিও লম্বা হবে। দেখো কতগুলো পয়েন্ট তোমাদের এখানে বলা ছিল, এখানে এটার সম্বন্ধে দেখো কতগুলো পয়েন্ট বলেছি। এই কোশ্চেনটা যদি আবার নেক্সট ভিডিওতে আসে, তাহলে আমি আবার মানে এই কোশ্চেন বলতে রাজারাম মোহন রায় যদি আবার আসে ভিডিওতে, তাহলে আমি আবার বলবো পরের ভিডিওতে। তাহলে একটা ভিডিওতে রিপিটটা কম করি। চলো পরেরটা। হ্যাঁ, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চ বাই মহাত্মা গান্ধী ইন। নন কোঅপারেশন মুভমেন্ট কবে লঞ্চ হয়েছিল? 1920 সালে, তাই না? 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্ট হলো খিলাফত ইস্যু নিয়ে। খিলাফত ইস্যু একটা কারণ ছিল, 1919 সালে খিলাফত কমিটি তৈরি হয়েছিল, সেগুলো হয়েছিল। তারপরে রাওলাট অ্যাক্ট এসেছিল, সেগুলো সবগুলোর বিরোধিতা করে এটা হলো এই নন কোঅপারেশন মুভমেন্ট। এটা হলো, কিন্তু বন্ধ হলো কবে? ইম্পর্টেন্ট ডেট 1922 সালের 12 ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি আই থিঙ্ক। ডেটটা যদি খুব ভুল না করি, 5 বা 12 ফেব্রুয়ারি। ওকে, 12 ফেব্রুয়ারি বা 5 ফেব্রুয়ারি, একবার দেখে নিতে হবে। 12 ফেব্রুয়ারি আই থিঙ্ক, 12 ফেব্রুয়ারি ছিল। এই 12 ফেব্রুয়ারি 1922 সাল, সালটা 1922 সাল। এখানে দেখবে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল। চৌরি চৌরা একটা ঘটনা ঘটেছিল। এটার ফলে এনসিএমটাকে উইথড্রন করে নেন মহাত্মা গান্ধী। কারণ মহাত্মা গান্ধী কি ছিলেন? হিংসা বিরোধী ছিলেন, কিন্তু এখানে পুড়িয়ে মারা হয়েছিল। চৌরি চৌরা ইনসিডেন্ট, থানাতে অনেকগুলো পুলিশ ছিল, তাদেরকে কি করা হয়েছিল? পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। সেটা গান্ধীজি মেনে নিতে পারেননি, সেই কারণে এটা উইথড্র করেন। সেটারই এগেনস্টে, সেটারই ওপরে এই সময় ভগৎ সিংও তখন পাঞ্জাবে ছিলেন। উনি ভেবেছিলেন যে হয়তো দেশ স্বাধীন হয়ে যাবে, ব্রিটিশদের হালাত খুব খারাপ হয়ে গেছিল। সেইটাই এটা মেনে নিতে পারেননি। 1923 সালে দুজন, কে সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু, নতুন পার্টি ফাউন্ড করলেন। নাম কি? যদিও পার্টিটা পরবর্তীতে সিআর দাস মরে যাওয়ার পরে, মৃত্যুর পরে কি হয়ে গেছিল? এটা রিলিজিয়াস ইস্যুতে চলে গেছিল। ওকে, এটা পার্টি ফাউন্ড করেছিলেন 1923 সালের 1 জানুয়ারি। পার্টির নাম হলো স্বরাজ্য পার্টি। কি নাম? স্বরাজ্য পার্টি। কে করেছিলেন? এনারা দুজন করেছিলেন। তাহলে ক্রোনোলজি বোঝা গেল। 1916 সাল দেখতে পাচ্ছ। 1916 সালে কি হয়েছিল? লখনৌ প্যাক্ট হয়েছিল, মনে করো। হিন্দু মুসলিম ইউনিটিও হয়েছিল। ওকে, এই লখনৌ প্যাক্টে কি হলো? ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করেছো লখনৌ প্যাক্ট হয়েছিল, কিন্তু লখনৌ প্যাক্টে কি হয়েছিল? প্রথমবারের জন্য কংগ্রেস মুসলিমদের দাবি মেনে নিয়েছিল। 1909 সালে মনে করো সেপারেট ইলেকটোরেট দেওয়া হয়েছিল মুসলিমদের। এটা কংগ্রেস শুরুতে বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে কংগ্রেসরা বুঝেছিল যে যত ভাগ করে চলবে ইংরেজদের, তত শাসন করতে সুবিধা হবে। একজোট না হলে পরে ইংরেজদের বিরুদ্ধে বড় কোনো প্রতিবাদ তৈরি করা যাবে না। সেই কারণে 1916 সালে লখনৌ প্যাক্ট আনা হলো। এই লখনৌ প্যাক্টে মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, বিজি তিলক ছিলেন, সরোজিনী নাইডু ছিলেন। এই লখনৌ প্যাক্টেই বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয়েছিল যে অ্যাম্বাসেডার অফ মুসলিম লীগ বা অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া, ইনি আখ্যাটা পেয়েছিলেন। এবং সেই জায়গায় কী হয়েছিল? কংগ্রেস মেনে নিয়েছিল যে ঠিক আছে, তুমি তোমার সেপারেট ইলেক্টরে থাক, মেনে নিচ্ছি, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। এই লখনৌ প্যাক্টের কথা বলা হয়েছিল। ক্লিয়ার? তাহলে আনসার এটা। চলো পরেরটা। হু ওয়াজ দ্য পেন্টার অফ দ্য ফেমাস ভারত মাতা? ভারত মাতার পেন্টার কে ছিলেন? সবাই জানো, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা, নন্দলাল বসু দেখতে পাচ্ছ। এই নন্দলাল বসু আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমরা যদি গুগল করো দেখবে বিভিন্ন ধরনের চারিদিকে লেখা আছে, এরকম এরকম লেখা আছে, দেখবে একটা পেজে এরকম লেখা আছে, পেজ এরকম আছে, এরকম পেজ, এটা বর্ডার দিয়ে লেখা আছে। এগুলোতে বিভিন্ন ধরনের আর্ট করা আছে, বিভিন্ন ধরনের সুন্দর করে ডেকোরেশন করা আছে। ডেকোরেশনটা কে করেছিলেন? এই নন্দলাল বসু। ওকে, ডেকোরেশনে লিখলাম ডেকোরেশন। ওকে, তাহলে ভারত মাতা কে করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। চলো পরে। এই যামিনী রায় ইম্পর্টেন্ট। যামিনী রায় কি? ইন্ডিয়ান স্টাইল
অ্যান্ড ব্রিটিশ বা ওয়েস্টার্ন স্টাইলকে একসঙ্গে আর্টের মাধ্যমে প্রকাশ করেছিলেন এই যামিনী রায়, সেজন্য উনি বিখ্যাত। ক্লিয়ার? তারপরটা, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? কোথায় হয়েছিল? বোম্বেতে। ইম্পর্টেন্ট কি, পুনেতে হওয়ার কথা ছিল। সালটা কবে? 1885-এর 25 ডিসেম্বর এটা হয়েছিল। কার সময়? ডাফরিনের সময় ছিল। পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু কলেরা আউটব্রেকের জন্য, কলেরা বলা হয়, কোনো সময় প্লেগও বলা হয়, অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লেখা থাকে এটা। এই আউটব্রেকের জন্য এটাকে শিফট করে কোথায় নিয়ে গেছে? বোম্বেতে নেওয়া হয়েছে। বোম্বেতে হওয়ার কথা ছিল না, পুনেতে হওয়ার কথা ছিল। ওকে, তাহলে আনসার হলো বোম্বে। কোথায় হয়েছে তোমাকে জিজ্ঞেস করেছে? বোম্বে। কে ছিল প্রথম অধিবেশনের সভাপতি? উমেশ চন্দ্র ব্যানার্জি। কে ফাউন্ড করলেন? এও হিউম ফাউন্ড করলেন। এর জন্য ইনাকে ফাদার অফ আইএনসি বলা হয়। এই এও হিউম সেফটি ভালভের কথা বলেছিলেন কংগ্রেসকে। কার সময় হলো? ডাফরিনের সময় হলো, লর্ড ডাফরিনের সময় হলো। ওকে, তাহলে এই ছিল আনসার। প্রথম কে করেছিলেন ফার্স্ট সেশন? বোম্বেতে। কোথায় হয়েছিল? বোম্বেতে। পরের প্রশ্ন, হোম ডিড গাদার পার্টি প্লট টু কিল? গাদার পার্টি 1913 সালে তৈরি হয়েছিল। গাদার পার্টি সবাই জানো, 1913-এ। এর আগেই বলেছিলাম। কোথায়? সান ফ্রান্সিসকো, ইউএসএ, এখানে তৈরি হয়েছিল 1913 সালে। কে তৈরি করেছিলেন? হরদয়াল, লালা হরদয়াল অ্যান্ড সোহন সিং, সোহন সিং ভাকনা। সোহন সিং ভাকনা এনারা তৈরি করেছিলেন। ক্লিয়ার? তাহলে গাদার পার্টি কে করলেন? 1913 সালে এটা করলেন। এবার গাদার পার্টি তোমাকে প্রশ্ন সেটা বলেনি, গাদার কথার অর্থ কি সেটা তোমাকে পরীক্ষা দিয়েছিল বিশেষে। কি গাদার কথার অর্থ? হলো রিভল্ট। তোমাকে প্রশ্ন বলেছে কাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল? হত্যা করার প্ল্যান হয়েছিল হার্ডিঞ্জকে। হত্যা করার প্ল্যান হয়েছিল হার্ডিঞ্জকে। ওকে, চলো। কিংসফোর্ডকে তোমরা সবাই জানো, আলিপুর মেমকস 1908 সাল, বা মানিকতলা কেসও বলা হয় এটাকে। 1908 সাল, এটাকে মানিকতলা বলা হয়। কে মেরেছিলেন? মনে করো, ক্ষুদিরাম অ্যান্ড প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি এনাকে ট্রাই করেছিলেন মেতে, যদি অন্য কাউকে, অন্য জনকে মেরে দিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে এটা হলো হার্ডিঞ্জ। চলো পরেরটা, হু সেড হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো? এটা এখন কার্সের মতো লাগে না শুনতে? কার্স মানে অভিশাপের মতো লাগে না কিছুটা হলেও? যাই হোক, অনেকে আবার বলবে যে বাংলায় থাকছো, বাংলার এই কথা বলছো, কন্ট্রোভার্সিতে যেতে চাই না, তারপরেও বলছি যে এটা তখন অন্যরকম ব্যাপার ছিল। খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা বাংলা আজ ভাবে সেটা ইন্ডিয়া করে, মানে আগামীকাল ভাববে। সেটা কে বলেছিলেন? এই জি কে গোখলেই বলেছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে, যিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905 সালে করলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তৈরি করলেন 1905 সালে। ওকে, বেশ। মতিলাল নেহেরু 1928 সালে নেহেরু রিপোর্ট তৈরি করেছিলেন। এই মতিলাল নেহেরুই 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ পার্টি তৈরি করেছিলেন উইথ সিআর দাস। স্বরাজ্য পার্টি উইথ সিআর দাসের সময় তৈরি করে। এই মতিলাল নেহেরু কে ছিলেন? জওয়াহরলাল নেহেরুর বাবা ছিলেন। ওকে, আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের সম্বন্ধে তোমরা সবাই জানো। প্রথম ইন্ডিয়ার ফার্স্ট কে ছিলেন? এডুকেশন মিনিস্টার, আমাদের স্বাধীন ভারতের ফার্স্ট এডুকেশন মিনিস্টার। ইনার একটা বই ছিল, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। কি ছিল বইটার নাম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাছাড়াও উনার আরও একটা ইম্পর্টেন্ট বই ছিল আজকিরা বুক, এটাও পরীক্ষায় দেয়। এটা আজকিরা, কি নাম? আজকিরা, এটা বড় হাতে লিখে দিলাম, আজকিরা বুক, যেটা ওর বলা হয় কাইন্ড অফ বায়োগ্রাফি টাইপের। এটা পরীক্ষায় এসছে। ওকে, আবুল কালাম আজাদের একটা জার্নালের নাম বলো, আল হিলাল।
পত্রিকা কি ছিল ওনার? আল হেলাল ছিল। ওকে, তাহলে আনসার কি হলো? জিকে গোখলে বলেছিলেন যেটা আজকে ভারত ভাবে, এই বাংলা ভাবে, সেটা কালকে ভারত ভাবে। ওকে, চলো পরের প্রশ্ন যাই। পরের কোশ্চেন দেখো, হু কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বলো, এটা তোমাকে তো প্রথম দিন আজকে কতবার বললাম। এও হিম, এও হিম ছিল। ডব্লিউ.সি. ব্যানার্জি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন আইএনসির। এশিয়ান ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করলেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করলেন 1876 সালে। এটা 1886 সালে সেকেন্ড সেশনে কংগ্রেসের সাথে মার্জ হয়ে গেল আইএনসি, ক্যালকাটা সেশনে। মহাত্মা গান্ধী 1915 সালে ভারত থেকে এসছে, আফ্রিকা থেকে আসলেন কত সালে? 9 জানুয়ারি। এই জন্য এটাকে এনআরআই ডে হিসাবে পালন করা হয়। কার কলে এসেছিলেন? জিকে গোখলের কলে এসেছিলেন। তাছাড়া মহাত্মা গান্ধী এসে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, খেতা সত্যাগ্রহ, চম্পারণ 1917 সালে চম্পারণ, খেদা, আহমেদাবাদ, মিল স্ট্রাইক সবগুলোই উনি করেছিলেন। ওকে, তারপরে সবচেয়ে বড় 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্ট করলেন। 1930 সালে সিভিল ডিসোবেড মুভমেন্ট করলেন। 1931 সালে গান্ধী ইরউইন প্যাক্ট করলেন। গান্ধী যে আসবে তখন আরও ডিটেলে বলবো। 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করেছিলেন, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টকে বলা হয় লিডারলেস মুভমেন্ট বলা হয়। সমস্ত নেতাগুলোকে গ্রেপ্তার করানো হয়েছিল। ওকে, তাহলে গান্ধী ইরা যখন আসবে, গান্ধীরা এখনও ঢোকেনি, গান্ধীরা আলাদাভাবে আসবে। ওকে, অপশানে আছে বলে বারবার বলে দিচ্ছি। ওকে, তাহলে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে ছিল? এও হিম। এও হিম কি বলেছিলেন? সেফটি ভালভের কথা বলেছিলেন। আচ্ছা, এও হিম কে ছিলেন? একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, রিটায়ার্ড সিভিল সার্ভিস পার্সোনাল ছিলেন। ওকে, এও হিম একজন অর্নিথোলজিস্ট ছিলেন, অর্নিথোলজিস্ট, পক্ষীবিদ ছিলেন নিজে বাই প্রফেশন, মানে উনি এ ছিলেন, ইন্টারেস্ট ছিলেন। ওকে, তো চলো আজকের ভিডিও এখানে শেষ হলো, 11th শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।